তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছে আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ইসি গঠনে আইনি কাঠামো চায় জাসদ। বিএনপি পরিবেশ নষ্টের চেষ্টা করছে, অভিযোগ ইনু। হবিগঞ্জে পুলিশ ও বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। 6 জেলায় সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি। মামুনুল সহ হেফাজতের কয়েকজনের ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে দুদক। যাচাই বাছাই করে প্রয়োজনে মামলা জানান দুদক সচিব। করোনা টিকার বুস্টার ডোজ নিতে নিবন্ধন লাগবে না। দ্বিতীয় ডোজ প্রাপ্তরা SMS পাবেন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। Saudi Extreme. Enjoy smooth speed. শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দিলেও সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের কথা বলেছে জাসদ। বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে দলটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ভোট বানচালের অংশ হিসাবেই বিএনপি সংলাপের পরিবেশ নষ্টের চেষ্টা করছে। নির্বাচন কমিশন গঠনে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বঙ্গভবনে যায় জাসদ। দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন শিরিন আক্তার, রেজাউল করিম তানসেন, রবিউল আলম, মীর হোসাইন আক্তার ও মোশাররফ হোসেনের মতো কেন্দ্রীয় নেতারা। প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে গণমাধ্যমকে হাসানুল হক ইনু জানান, নির্বাচন যেন বিতর্কিত না হয় সেজন্য সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি দিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাসদ। ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। তারপরে আমরা বলেছি যে সার্চ কমিটি, অনুসন্ধান কমিটি, এটা সাংবিধানিক সংস্থার থেকে হয় বাঞ্ছনীয়। এছাড়া রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন জাসদ সভাপতি। বিএনপিতে 14 সাল এবং 18 সাল দুবার নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল। সুতরাং তারা আগামী নির্বাচনটা বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে সংলাপটা বানচাল করতে চাচ্ছে। এর আগে 20 ডিসেম্বর এই সংলাপে অংশ নিয়ে ইসি গঠনের আগে আইন প্রণয়নের প্রস্তাব দেয় জাতীয় পার্টি। 26 ডিসেম্বর বঙ্গভবনে যাচ্ছেন ন্যাপ ও বাসদের কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। এই ঘটনায় আটক হয়েছে 8 জন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 6 জেলায় সমাবেশ করেছে বিএনপি। টাঙ্গাইলে সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। হবিগঞ্জের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা। শহরে ঢোকার মুখে সড়কে সমাবেশ করতে চাওয়ায় বাধা দেয় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙে যুবদলের নেতাকর্মীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। শায়েস্তানগর পয়েন্ট মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। কর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। আহত হয় 8 পুলিশ ও শতাধিক নেতাকর্মী। গুলিবিদ্ধ হয় অন্তত 20 জন। আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা যখন সমাবেশ স্থলে আসছিল, পথে পথে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হামলা করে, টিয়ার গ্যাস মেরে এবং শটগান ব্যবহার করে আমাদের বহু নেতা কর্মীকে আহত করেছে, ছত্রভঙ্গ করেছে, সমাবেশে আসতে দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে ডিউটি করতেছিলাম। আমাদের যারা পোস্ট অফিসার আছে সবাই শান্তিপূর্ণভাবে ছিল, কিন্তু ওদের যখন ঢাকা থেকে লিডার আসছে, তারপর ওরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে আসে, হঠাৎ করে আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। আর আমরা জানমালের নিরাপত্তা রক্ষার জন্য তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এদিকে টাঙ্গাইলে বিএনপি সমাবেশে যোগ দেয় দলের মহাসচিব মির্জা ফখরুল। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে করতে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এই মুহূর্তে এইটাকে বিদেশে পাঠানো দরকার যদি তার জীবন রক্ষা করতে হয়।
তারা শুনছেন না। এখন আমাদের একটাই কাজ, আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দুর্বল গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে চালক আমাদের বুকের উপর চেপে বসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে চুরমার করে দিচ্ছে, তাকে সরাতে হবে বন্ধুগণ। বগুড়ায় সমাবেশে বিভিন্ন উপজেলার পাশাপাশি বিভাগীয় শহর রাজশাহী থেকেও যোগ দেয় নেতাকর্মীরা। একই দাবিতে সমাবেশ হয়েছে যশোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12টায় একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। স্থানীয় সময় 3টার দিকে পৌঁছান মালদ্বীপের রাজধানী মালেতে। সেখানে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সেই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এরপর দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় প্রতীকীভাবে সামরিক সরঞ্জাম হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে 27 ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও অতিরিক্ত ভাড়া আর কার্গো জাহাজ সংকটে মালদ্বীপে কৃষিপণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। অথচ দেশটিতে বেশিরভাগ ব্যবসা পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে সরাসরি কার্গো জাহাজ চালুর পাশাপাশি রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। মালদ্বীপের রাজধানী মালে শহরে দীর্ঘদিন ধরে সবজির ব্যবসা করছেন নোয়াখালীর কবির হোসেন। তার দোকানের করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ বেশিরভাগ সবজি আসে ভারত কিংবা শ্রীলঙ্কা থেকে। আমদানি নির্ভর মালদ্বীপে কৃষি পণ্যের একটি বড় বাজার রয়েছে, যেটি দখল করে আছে ভারত এবং শ্রীলঙ্কা। মালদ্বীপের বাজার ধরতে বাংলাদেশ থেকে কচুরলতি, পটল, কাঁকরোল সহ বিভিন্ন কৃষি পণ্য রপ্তানির চেষ্টা করেছেন তিনি। তবে সরাসরি পণ্য পাঠানোর সুযোগ না থাকায় রপ্তানি খরচ বেড়ে যায় বলে জানান তিনি। দুই একটা মাল যদি আনি আমরা, তাহলে এগুলোর দাম পড়ে বেশি, যার কারণে বিক্রি হয় না। আপনি বিক্রি করছেন কি দিয়ে? আমরা লতি আনছি, সিম আনছি। মালের এই বাজারে 15 বছর ধরে পান সুপারির ব্যবসা করছেন নরসিংদীর মিজান মিয়া। শ্রমিক হিসেবে গেলেও এখন তিনি 3টি দোকানের মালিক। এছাড়াও ফলের দোকান সহ মালদ্বীপের বিভিন্ন ব্যবসার নিয়ন্ত্রণ করছে বেশিরভাগ বাংলাদেশি। 3টা দোকান 3টা মালিকের নামে, ওই 3টা মালিকের শেয়ার থাকবে। আমরা ব্যবসাটা পরিচালনা করি সম্পূর্ণ আমরা করি। একবার দুইবার যারা আনছে সবাই লস খেয়েছে, তার কারণ হলো আপনার বাংলাদেশের কাস্টম চার্জ বেশি। দেশটিতে কৃষি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, তবে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ায় রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না। পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা এই পরিমাণটা যদি আমদানির পরিমাণটা যদি বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে জাহাজ চালু করার চেষ্টা করতে হবে। মালদ্বীপের যে ক্ষেত্র আছে, যারা আমাদের ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে, তারা এটা আইডেন্টিফাই করে বলে আমাদের রপ্তানি সর্বাত্মক সহযোগিতা করা হবে এই ব্যবসা প্রসারের জন্য। নিজস্ব চাহিদা মেটাতে মালদ্বীপ খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন পণ্য আমদানি করে $1,993 মিলিয়ন, যার বেশিরভাগই আসে সিঙ্গাপুর, ভারত, শ্রীলঙ্কা ও চীন থেকে। আর গত অর্থ বছরে বাংলাদেশ থেকে মালদ্বীপে রপ্তানি হয়েছে মাত্র $60 লাখ পণ্য। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। অভিজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর জিয়া ও আকরামকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। কোথায় আছে আমরা এখনো নিশ্চিত নই। আমরা তো খুঁজতেছি, আমরা নিজেরা হন্য হয়ে খুঁজতেছি। আমরা পাইলে তো ধরেই ফেলতাম। যুক্তরাষ্ট্রের কথা যদি সত্যি হয়, তাহলে আমরা একটা অপরাধীকে আমরা ধরতে পারবো। যুক্তরাষ্ট্র যদি এই ব্যাপারে আমাদের সহযোগিতা করে যে কোথায় আছে, আমরা তাকে ওয়েলকাম করব। দেশে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,052 জনের। 849টি ল্যাবে 24 ঘন্টায় 18,779 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে 352 জনের। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 1.87%। বুধবার স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,81,986 জনে। সুস্থ হয়েছেন আরো 281 জন।
এ নিয়ে মোট সুস্থ 15,46,352 জন। করোনা টিকার বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে SMS চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। সকালে গাজীপুরে শ্রীপুরে শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোনো আবেদন করার প্রয়োজন হবে না, কারণ তারা তো অলরেডি আবেদন করা, ওনারা টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা পাওয়ার টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে এরকম যখন সক্ষমতাটা সুরক্ষায়ন হবে তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবে। সাবেক প্রধান বিচারপতি SK সিনহার দুর্নীতি মামলায় খালাসপ্রাপ্ত নিরঞ্জন সাহা ও শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মিনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ওই দুজনের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে গত 9 নভেম্বর সাবেক প্রধান বিচারপতি SK সিনহা সহ 8 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় 4 বছর এবং অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয় SK সিনহাকে। খালাস পান শাহজাহান ও নিরঞ্জন সাহা। পরে এর বিরুদ্ধে সোমবার হাইকোর্টে আপিল করে দুদক। দুর্নীতি দমন কমিশনের PW1, PW12 তারা তাদের ক্যাটাগরিক্যালি বলে গিয়েছে যে তাদের সিগনেচারের ভিত্তিতে এটা হয়েছে, তাদের আবেদনের ভিত্তিতে। কাজে ওনারা যদি আবেদনটা না করতো এত বড় স্ক্যাম প্রাক্তন প্রধান বিচারপতির পক্ষে করা সম্ভব হতো না। কাজেই তারা সুবিধাভোগী না হলেও তারা প্ররোচনা দানকারী, তারা প্ররোচনা হিসাবে সিনহা সাহেবের কথায় তারা এখানে সই দিয়েছেন। কাজেই তারা অপরাধকে এড়াতে পারে না। মামুনুল সহ হেফাজতের কয়েক নেতার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে দুদক। এসব যাচাই বাছাই করে প্রয়োজন হলে মামলা করা হবে বলে জানান দুদক সচিব। দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি। নারায়ণগঞ্জে মামুনুল হকের নারী কেলেঙ্কারির পর সমালোচনায় আসে হেফাজত নেতারা। অনুসন্ধানে সংগঠনটির বেশ কয়েকজন নেতার বিপুল সম্পদের খবর পাওয়া যায়। অভিযোগ ওঠে ধর্মীয় অনুদানের টাকা আত্মসাতের। মামুনুল সহ হেফাজতের অর্ধশত নেতার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তথ্য চেয়ে ভূমি অফিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজক, BRTA সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়। সরকারি অনুদান, ব্যক্তিগত অন্যান্য দান থেকে যে সমস্ত আয় হয়েছে সেগুলোর অডিট প্রতিবেদন এবং ক্যাশ বই এর সরবরাহ নেওয়া হয়েছে। 17 প্রতিষ্ঠানের কাছ থেকে হেফাজত নেতার তথ্য পাওয়া গেছে। এছাড়া মামুনুল সহ কয়েকজনের ব্যাংক হিসেবে তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মামুনুল সহ কয়েকজন এর ব্যাংক হিসাব পাওয়া গেছে। অন্যান্য প্রতিষ্ঠান হতে কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই চলছে। অভিযোগ সংশ্লিষ্ট মাওলানা মামুনুল হক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ আমিনী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ মহসিন ভুইয়া এর আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত হেফাজত নেতাদের অর্থ পাচারের কোনো তথ্য পায়নি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় লিঙ্গের 2 জনকে চাকরি দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগর ভবনের কর্মী হিসেবে কাজ করবেন মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নওয়াজ মেঘা। মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএনসিসিতে ভবিষ্যতেও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে নারী পুরুষ সমতা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর। এর প্রতিপাদ্য ছিল সবাই মিলে সবার ঢাকা, নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা। অনুষ্ঠানের কেন্দ্রে ছিলেন তৃতীয় লিঙ্গের মইনুল ইসলাম অনামিকা ও আসিফ নওয়াজ মেঘা। ডিএনসিসিতে চাকরির নিয়োগপত্র পেয়েছেন তারা। ওনাদের কাছে এত কৃতজ্ঞতা বলার ভাই যে ওনারা আমাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিতে পারছে বা দিচ্ছে। এছাড়া রামপুরায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মাইনুদ্দিনের ভাই, অ্যাসিডদগ্ধ ও প্রতিবন্ধী সহ 5 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। হতাশার মধ্যে পড়ে গেছিলাম, আসলে কি হবে কি অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এখন এখানে চাকরি পেয়ে আসলে আমি আনন্দিত। ব্যক্তি যে মানুষগুলো আছে তাদের জন্য আমরা সরাসরি কাজ করতে পারবো, এটার জন্য তাদের অনেক ধন্যবাদ। আমি সত্যি মন থেকে খুবই
আমি আসলে বুঝাতে পারছি না যে এটা আমার কতটা প্রয়োজন ছিল। এ সময় ঢাকা উত্তরের মেয়র বলেন, দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজে লাগাবে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছে যে আমরা আপনার মাধ্যমে 2 জন ট্রান্সজেন্ডারকে আমরা প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছি আজকে। যারা অ্যাসিড ভিকটিম তাদেরকেও আমরা আজকে আপনার মাধ্যমে চাকরি দিব। এগুলা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে আমাদের জন্য। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। নারীদের যে অধিকার সেটা পুরুষদের অধিকার সমান এবং তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এইটা বিশ্বাস করে এইটা স্বীকৃতি দিয়ে তারা বেঁচে থাকুক সমাজে এবং তারা সমাজের সম্মানের সাথে বেঁচে থাকুক, এটাই এই সরকারের লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের রায়হান হত্যা মামলার পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম এ আদেশ দেন। এদিকে বিচারিক কার্যক্রম দ্রুত শুরু করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনরা। গত বছরের 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যায় রায়হান। এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। চলতি বছরের মে মাসে এসআই আকবরকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পিবিআই। আসামিদের মাঝে কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান শুরু থেকেই পলাতক। এর আগে গত 30 সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়। বিচারিক কার্যক্রম শুরুর জন্য নোমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে বুধবার নির্দেশ দিয়েছেন আদালত। এটার উদ্দেশ্য হচ্ছে যে সে যদি এটা পত্রিকা পড়েও বা তার কোনো আত্মীয় স্বজন এটা জানেনও, জেনেও যেন তাকে জানাতে পারেন যাতে সে সঠিকভাবে তার ডিফেন্সটা নিতে পারে। পত্রিকা বিজ্ঞপ্তির পরে দেন মামলাটা রেডি ফর ট্রায়াল হবে। হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম দ্রুত শুরু করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রায়হানের মা। রায়হানের খুনি 6 জন তো উনারা তো আর বেশি না, তবে এই 6 জনে তো চাক্ষুষ প্রমাণ যে তারা 6 জনে ভিটাইয়া মারছেন। তাহলে এই 6 জনের যাতে ফাঁসি হয় এইটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করব। অভিযুক্ত আসামিদের মধ্যে নোমান ছাড়া বাকি 5 আসামি জেল হাজতে রয়েছেন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। নরসিংদীর ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যা মামলায় স্থানীয় মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার লক্ষ্মীপুর থেকে আটক করা হয়। র্যাব জানায় মাত্র 6 লাখ টাকা আত্মসাতের জন্য এই হত্যাকাণ্ড। নরসিংদীর মনোহরদীর একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন জাকির হোসেন, যিনি ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যা মামলার আসামি। নরসিংদীর মনোহরদীতে গরুর খামার করতেন বিদেশ ফেরত রমিজউদ্দিন। তাকে কম দামে গরু কিনে দেওয়ার প্রলোভন দেখায় জাকির হোসেন। এভাবেই দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। 3রা অক্টোবর যে ঘটনা সংঘটিত হয় তার 10-12 দিন পূর্বে যে নিহত রমিজকে মুয়াজ্জিন জাকির বলে যে যেখান থেকে আমরা গরু কিনবো সেই জায়গাতে নিয়ে যেতে চায়। সেখানেই বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অর্জনের জন্যই মূলত জাকির তাকে সেই জায়গায় নিয়ে তাকে দেখায় যে এখান থেকে আমরা গরু ক্রয় করব এবং এইখান আমার যে বিভিন্ন দালালের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। র্যাব জানায় গত 2 অক্টোবর গরু কেনার উদ্দেশ্যে 6 লাখ টাকা নিয়ে জাকিরের সাথে কিশোরগঞ্জের কটিয়াদির বড়পুল এলাকায় যায় রমিজউদ্দিন। পরে সেখানেই রমিজকে হত্যা করে জাকির। হাতুড়ি দিয়ে প্রথমে মাথায় 2টি বাড়ি দেয়, পরবর্তীতে বাড়ি খাওয়ার সাথে সাথে নিহত রমিজ, তার বয়স 65 বছর, সে সেখানে পড়ে যায়। পরবর্তীতে তার মুখে বিভিন্ন জায়গায় অনেক আঘাত করে এবং সে মূলত স্পটেই সে মৃত্যুবরণ করে। রমিজের সাথে থাকা 6 লক্ষ টাকা নিয়ে সে ঘটনাস্থল থেকে সে মনোহরদীতে তার নিজের বাসায়, যে মুয়াজ্জিন সে নিজের বাসায় আসে। বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যায় জাকির হোসেন। ঢাকার একটি মসজিদ থেকে চিল্লায় চলে যায় লক্ষ্মীপুর। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 নারী সাফের শিরোপা জয়ের পথে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে লাল সবুজ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে খেলা চলছে।
কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের 14 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ, তবে বল গোল লাইনে আটকে যাওয়ায় হতাশা স্বাগতিকদের। 10 মিনিট পর আরও একটি সুযোগ আসে, এবারও ভাগ্য পাশে ছিল না লাল সবুজের। কাঙ্ক্ষিত সাফল্য আসে ম্যাচের 80 মিনিটে। রিপার বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করেন আনাই মগিনি। টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে এসেছে বাংলাদেশ। লিগ পর্বে ভারতের বিপক্ষে জিতেছিল 1-0 গোলে। আখি পুরো ম্যাচে একবারও তাকে হারানো যায়নি। শাহেদ আক্তার রিপা, শামসুন নাহার বল এখনো রেখেছেন, হেভি টাচ, সে বলটা নিয়ে গেছে আসলামের কাছে, যদিও এখনো সুযোগ আছে। আরো একটা ক্রস ইন হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব নারী 19 সাফ ফুটবলের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবিদুর রহমান। আবিদুর, 80 মিনিটে আনাই মগিনের গোল, গ্যালারিতে এখন নিশ্চয়ই গোল উৎসব চলছে। গোলটি নিঃসন্দেহে দারুণ ছিল, কি বলবেন? একদমই তাই, গ্যালারিতে গোল উৎসব চলছে এবং যেই কাঙ্ক্ষিত গোলের জন্য এখানের দর্শক, আমরা সারা বাংলাদেশই বলা যেতে পারে যে অপেক্ষা করছিল, সেই গোলটি কিন্তু হয়েছে। কাঙ্ক্ষিত গোলটি 80 মিনিটে আনাই মগিনী সেই গোলটি করেছেন এবং বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে রয়েছে ভারতের সাথে। এটা মেগা ফাইনাল। এই মুহূর্তে আসলে ম্যাচের এই মুহূর্তে যে দল গোল করবে সেই দলের পক্ষে আসলে জয়ের পাল্লাটা বেশি হয়ে যাবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ গোল করার পর থেকে কিন্তু পুরো ম্যাচই বাংলাদেশ আধিপত্য বজায় রেখেছে। গোল পাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ আরও বেশি উদ্দীপ্ত, মেয়েদের মধ্যে আরও বেশি উদ্দীপনা কাজ করছে এবং মনে হচ্ছে যে ধীরে ধীরে বাংলাদেশ আসলে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণ, অর্থাৎ একদম নির্ধারিত সময় আর অল্প সময় বাকি রয়েছে। 89 মিনিটের খেলা চলছে, অর্থাৎ আর এরপরে এক্সট্রা সময়, অতিরিক্ত সময় হয়তো বা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, যেটাই রেফারি দিবেন কিনা, সেই সময়টি পার করলেই কিন্তু আসলে বাংলাদেশ ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19-এর শিরোপা জয় করবে। এখানকার দর্শক দেখতে পেয়েছি যে প্রথমার্ধে দুটি সুযোগ ছিল, কিন্তু ভাগ্য সাথে ছিল না বাংলাদেশের। বিরতির পর পরিকল্পনায় কোন পরিবর্তন লক্ষ্য করলেন যাতে এই সাফল্য এলো? আবিদুর, আমরা দেখতে পেলাম যে বিরতির পর দ্বিতীয়ার্ধে সাফল্য এলো, কিন্তু প্রথমার্ধে দেখতে পেয়েছি যে দুটো সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগানো যায়নি। সেরা যে একাদশটি, সেই একাদশ অর্থাৎ ভারতের সাথে গ্রুপ পর্বে ম্যাচে যেই একাদশটি নামানো হয়েছিল সেখান থেকে মাত্র একটি পরিবর্তন রেখে এখানে সাজানো হয়েছিল। আমরা বলছিলাম যে বাংলাদেশের রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী। গত ম্যাচে যিনি হ্যাট্রিক করেছেন আফ্রিদা, তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে ছিলেন। দ্বিতীয় অর্ধে কোচ কিন্তু সে তাদেরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েছে এবং দ্বিতীয় অর্ধে যেটা করেছে বাংলাদেশ মূলত হচ্ছে যে ভারতের উপর আধিপত্যটা ধরে রেখেছে বারবার করে এবং তারা চেষ্টা করেছে যে ভারত যেন কোনোভাবে সুযোগ না পায়। যেহেতু ভারতের সব খেলোয়াড়ই তাদের ডিফেন্সে, তাদের রক্ষণে নেমে যাচ্ছিল, বাংলাদেশ চাচ্ছিল যে কোনোভাবে ভারত যদি ভারতের খেলোয়াড়ের উপরে ওঠে তখন সেই সুযোগে অর্থাৎ কাউন্টার অ্যাটাক করে গোলটা করা, এবং আমরা দেখেছি কিন্তু গোলটা একেবারেই কাউন্টার অ্যাটাক থেকে এসেছে। বলা যেতে পারে যে মেয়েরা বা বাংলাদেশের খেলোয়াড়রা লেগেছিল সারাক্ষণ ধরে, আসলে তারা ভারতের একটা ফাঁকফোকর তারা অপেক্ষা করছিল যে একটা সুযোগ পেলেই সেই সুযোগটা যেন কাজে লাগানো যায় এবং সেই সুযোগটা এসেছে। বাংলাদেশ সেই পরিকল্পনায় সফল হয়েছে। আবিদুর, দ্বিতীয়ার্ধে খেলায় কি পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন ছিল যাতে বাংলাদেশ এই যে শেষ মুহূর্তে গোলটি করতে পারলো? প্রথমার্ধে দুটি গোল ঠিক মতন সুযোগটি কাজে লাগাতে না পারলেও দ্বিতীয়ার্ধে তো সাফল্য এলো। একদমই তাই। আমি বলছিলাম যে আসলে পরিকল্পনা কিছুটা হলেও তো পরিবর্তন ছিল, কেননা ভারত প্রথম থেকেই যেভাবে ডিফেন্সিভ মোডে খেলছিল, তা আসলে ডিফেন্সে মানে ডিবক্সে, তাদের ডিবক্সে যখন ভারতেরই 7-8 থেকে 9 জন খেলোয়াড় থাকছে, সেখানে কিন্তু বাংলাদেশের অ্যাটাকাররা আসলে কোনো সুযোগ পাচ্ছিল না, কোনো ফাঁকফোকর পাচ্ছিল না যেখান থেকে তারা গোলে শুট নিতে পারবে। যদিও 2-1টা সুযোগ এসেছিল, সেগুলো ক্রসবারে লেগেছে বা একটি গোল রেফারি বাতিল করেছে, যদিও সেটা গোল ছিল না। দ্বিতীয় অর্ধে আসলে কিন্তু বাংলাদেশের কোচ আমরা দেখেছি যে এই বিষয়টি এমফাসাইজ করেছেন যে সুযোগ আসবেই, বারবার করে অ্যাটাক করতে হবে এবং ভারত যদি কোনো কারণে অ্যাটাকে যায়, তারা যখন তাদের খেলোয়াড়রা যখন উপরে উঠবে বাংলাদেশের অর্ধে, সেই সময় বাংলাদেশ যেন কাউন্টার অ্যাটাকটা করতে পারে। এবং
ক্রিকেট অপারেশনস পদ ছেড়ে বিসিবির জন্য যে কোনো জায়গায় কাজ করতে আগ্রহী আকরাম খান। বিসিবি সভাপতিকে বিষয়টি জানিয়েছেন তিনি। বুধবার আলোচনায় বসেও নাজমুল হাসান পাপনের সিদ্ধান্ত জানা যায়নি। শুক্রবার স্ট্যান্ডিং কমিটিগুলো নতুনভাবে সাজানো হবে, সেদিনই ঠিক হবে আকরামের ভবিষ্যৎ। জাতীয় দল নিউজিল্যান্ডে, অথচ বিসিবি পাড়া গরম। ঘটনা শুরু সাবিনা আকরামের এক ফেসবুক স্ট্যাটাসে। মঙ্গলবার দিনভর নাটকীয়তার পর নিজেই গণমাধ্যমের সামনে এসে ক্রিকেট অপারেশনস পদ ছাড়ার কথা জানান আকরাম খান। তবে চূড়ান্ত ঘোষণার আগে কথা বলতে চেয়েছিলেন পাপনের সাথে। বুধবার বিসিবিতে সেই আনুষ্ঠানিকতাও হয়েছে। বৈঠক শেষে ব্যাখ্যা দিয়েছেন পাপন। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করব না, নাথিং লাইক দ্যাট। সে তার প্রবলেমের কথাটা বলেছে যে এখন যেই পরিমাণ তার ইনভলভমেন্ট, বিশেষ করে এই বায়োবাবলের জন্য এই কোভিড সিচুয়েশনে থিংস হ্যাভ বিকাম মাচ মোর কমপ্লিকেটেড। সো এই কমপ্লিকেটেড অবস্থায় সে মনে করছে এটা তার জন্য অনেক কঠিন হবে সময় দেওয়াটা, কারণ তার ফ্যামিলি অ্যান্ড আদার্স কিছু আছে। পাপনের চোখে আকরাম সেরা ক্রিক অপস চেয়ারম্যান। সাবেক অধিনায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে আকরামের থাকা না থাকা নিয়ে 24 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন বিসিবি বস। প্রথম কথা হচ্ছে এখনও এটা নিয়ে আমি চিন্তাই করিনি, ফার্স্ট কথা। কারণ ছেড়ে দেওয়াটা বড় কথা না, কাকে দিব এটা হলো বড় কথা। যেহেতু সে 8 বছর ধরে ছিল এবং এইটাতে প্রচুর কাজ এই অপারেশনসে, সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। 6 অক্টোবর বিসিবি নির্বাচন হলেও গত 2.5 মাসে হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটি। অবশেষে শুক্রবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। এবার থাকছে না আইকন ক্রিকেটার। গ্রেডিং পদ্ধতিতে বিদেশিদের চেয়ে বেশি পারিশ্রমিক দেশিদের জন্য জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার চ্যাম্পিয়নের প্রাইজ মানি 1 কোটি টাকা, রানার্স আপ দল পাবে 50 লাখ। খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএল ফিরছে 1 মৌসুম পর। নিউ নর্মাল আর আন্তর্জাতিক ব্যস্ত সূচি চিন্তার প্রধান কারণ। এবারে জমকালো উদ্বোধনের সম্ভাবনা কম। 6 দল নিয়ে সিজন 8 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি হবে 1 বছরের জন্য। তবে শর্ত পূরণে কেউ ব্যর্থ হলে বিকল্পও হাতে রেখেছে বিসিবি। যে রুলসগুলি দিয়েছে আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নেব। আর নাহলে আমরা আরও 2-3 জন ইন্টারেস্টেড পার্টির সাথেও কথা বলা আছে আমাদের। 27 ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা, সেটা পেছানোর সম্ভাবনাও আছে। 2 ভেন্যুর কথা শোনা গেলেও 3 ভেন্যুতেই হবে এবারের বিপিএল। প্লেয়ার্স ড্রাফট নিয়ে আমরা 2টা ডেট অলমোস্ট আমরা আজকে কথা বলে রেখেছি। একটা হলো 27th এই মাসে, আর নাহলে আমরা হয়তো বা 3 থেকে 5-এর মধ্যে করবো জানুয়ারি মাসে। ঢাকা, সিলেট, চিটাগাং 3টাতেই আপনার খেলা হবে। এবার আইকন ক্রিকেটার না রেখে গ্রেডিং পদ্ধতিতে পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। সর্বোচ্চ ক্যাটাগরিতে দেশিরা পাবে 70 লাখ, বিদেশিদের জন্য সেটা 7 লাখ টাকা। ড্রাফটের বাইরে চুক্তি করলে অবশ্য তাদের ক্ষেত্রে অন্য হিসেব। আমাদের লোকাল প্লেয়ারদের জন্য আমাদের আউটসাইড নেগোসিয়েশন করলে তো যে কোনো প্রাইস নিতে পারে, বাট ড্রাফট থেকে তো নেওয়ার বাইরেও একটা করে লোকাল প্লেয়ার আউটসাইড ড্রাফট তারা নেগোসিয়েট করে আগে নিতে পারবে, এবং আউটসাইড ড্রাফট 3টা ফরেন প্লেয়ার নিতে পারবে। জাতীয় তারকাদের যারা টানা খেলার মধ্যে রয়েছে, চাইলে তারা শুরুর দিকে বিশ্রাম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব নারী সাফের শিরোপা জয় করল বাংলাদেশ। এই খবরটি জানিয়ে শেষ করছি সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।